এই লেকচারে আমরা আলোচনা করব গ্রুপস অফ ট্রান্সফরমেশনস নিয়ে। এখন প্রথম প্রশ্ন যেটা আসছে, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন বলতে ঠিক কি বোঝায়? এ ট্রান্সফরমেশন হুইচ লিভস এ ফিজিক্যাল সিস্টেম ইনভ্যারিয়েন্ট ইজ কল্ড এ সিমিট্রি ট্রান্সফরমেশন অফ দ্য সিস্টেম। তার মানেটা কি? ট্রান্সফরমেশন হচ্ছে এমন একটা ব্যাপার যেটা কি করছে, যে একটা ফিজিক্যাল সিস্টেমকে ইনভ্যারিয়েন্ট রেখে দিচ্ছে। তখন আমরা সেই ট্রান্সফরমেশনকে আমরা বলবো সিমিট্রি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কি কি হতে পারে? যেমন রিফ্লেকশন হতে পারে, ট্রান্সলেশন হতে পারে, রোটেশন হতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন। যেমন ধরা যাক একটা সার্কেল আছে এবং এই সার্কেলের ঠিক সেন্টার দিয়ে পারপেন্ডিকুলার বরাবর যে প্লেনে সার্কেলটা আছে তার ঠিক পারপেন্ডিকুলার ওয়েতে একটা অ্যাক্সিস পাস করেছে। তাহলে আমরা যদি সেই অ্যাক্সিসের রেসপেক্টে এই সার্কেলের রোটেশনটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে এই যে রোটেশন অর্থাৎ এই যে ট্রান্সফরমেশনটা, এটা সার্কেলের যে পজিশন সেটাকে কিন্তু একই রেখে দিচ্ছে, অর্থাৎ ইনভ্যারিয়েন্ট রাখছে। তাহলে আমরা কি বলবো? এই যে রোটেশন, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা সিমিট্রি ট্রান্সফরমেশন। আবার ধরা যাক যে একটা মলিকুল রয়েছে, সেই মলিকুলের মধ্যে দুটো আইডেন্টিক্যাল অ্যাটম অর্থাৎ একই রকম দেখতে দুটো অ্যাটম রয়েছে। এইবার আমরা যদি সেই দুটো একই রকম দেখতে অ্যাটমের পজিশনটা ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কি হবে? তাহলে মলিকুলটা একই থাকবে, অর্থাৎ মলিকুলটার মধ্যে সিমিট্রির দিক থেকে কোনো চেঞ্জ আসবে না। তাহলে এই যে পারমুটেশন, এই পারমুটেশন অফ টু আইডেন্টিক্যাল অ্যাটমস, এটা হচ্ছে কিন্তু একটা সিমিট্রি ট্রান্সফরমেশনের উদাহরণ। নাও আমরা যেটা দেখাতে চাইছি যে দ্য সেট অফ অল সিমিট্রি ট্রান্সফরমেশনস অফ এ সিস্টেম ইজ এ গ্রুপ। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে ধরা যাক আমরা একটা সিস্টেম নিলাম, সেই সিস্টেমটা যা খুশি হতে পারে, একটা সার্কেল হতে পারে, একটা স্কোয়ার হতে পারে, কোনো একটা পার্টিকুলার ক্রিস্টাল হতে পারে। তাহলে এই সিস্টেমগুলোর কি থাকবে? যে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন থাকবে। আমরা দুটো উদাহরণ দিয়েছিলাম, একটা সার্কেলের জন্য একটা রোটেশন বললাম, একটা মলিকুলের জন্য একটা আমরা পারমুটেশন বললাম। এইবার আমরা যদি একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যা যা ট্রান্সফরমেশন আছে, যাবতীয় যা যা ট্রান্সফরমেশন রয়েছে, সবগুলোকে আমরা যদি কনসিডার করি এবং সবগুলোকে আমরা যদি বলি যে এরা হচ্ছে একটা সেটের অন্তর্গত, দিস ট্রান্সফরমেশনস ফর্মস এ সেট, একটা সেট ফর্ম করলো, তাহলে এই যে সেট যেটা আছে সেটা কিন্তু একটা গ্রুপ হবে। এখন গ্রুপ আমরা কখন বলি? গ্রুপ আমরা তখনই বলবো যে একটা সেট একটা গ্রুপ ফর্ম করবে যখন পার্টিকুলার কতগুলো প্রপার্টি সে হোল্ড করবে। আমরা সেই প্রপার্টিগুলো যদি এস্টাবলিশ যদি করতে পারি, তখন আমরা বলতে পারি যে এই যে বিভিন্ন ধরনের যে সিমেট্রি ট্রান্সফরমেশন রয়েছে তারা একটা গ্রুপ ফর্ম করছে। আমরা এটা কিভাবে দেখাতে পারবো যে এই যে সেট যেটা আছে তারা যে একটা গ্রুপ ফর্ম করছে? আমরা এটা দেখাবো কিভাবে? আমরা এইভাবে দেখাতে পারি যে দ্য কম্পোজিশন অফ এনি টু সিমেট্রি ট্রান্সফরমেশনস অফ দ্য সিস্টেম ইজ এগেন এ সিমেট্রি ট্রান্সফরমেশন অফ দ্য সিস্টেম। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা আগের লেকচারে দেখিয়েছিলাম যে ফর এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম যে দ্য সেট অফ ইন্টিজার্স ফর্মস এ গ্রুপ, অর্থাৎ ইন্টিজারগুলো মিলে ফ্রম দ্য ল অফ অ্যাডিশনের রেসপেক্টে তারা একটা গ্রুপ ফর্ম করছে। এবং সেখানে আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে
যে কোনো দুটো ইন্টিজারকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যে ইন্টিজারটা পাবো সেটা কিন্তু ওই সেটটারই অন্তর্গত হবে। একইভাবে আমরা দেখিয়েছিলাম যে সেট অফ ইউনিটারি ম্যাট্রিক্স তারা মাল্টিপ্লাই যখন তাদের যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান হচ্ছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান হওয়ার পরে আমরা যে ম্যাট্রিক্স যেটা পাচ্ছি সেটাও কিন্তু ওই সেট অফ ইউনিটারি ম্যাট্রিক্সেরই অন্তর্গত। একইভাবে আমরা দেখাবো যে দুটো সিমেট্রি ট্রান্সফরমেশন, যে কোনো দুটো সিমেট্রি ট্রান্সফরমেশন এদের যদি কম্পোজিশন নেওয়া যায়, এটা ঠিক কীভাবে হচ্ছে আমরা জাস্ট একটু পরেই আমরা দেখাবো। কিন্তু মূল কথাটা হচ্ছে এই যে দুটো ট্রান্সফরমেশন আমরা নিলাম, এই দুটো ট্রান্সফরমেশনের যে কম্পোজিশন, এখানে আমরা অ্যাডিশান বা মাল্টিপ্লিকেশান বলছি না, আমরা সিম্পল যেটা বলছি যে দুটো ট্রান্সফরমেশনের কম্পোজিশন যেটা হবে সেটা হচ্ছে নতুন একটা সিমেট্রি ট্রান্সফরমেশন। বাট এই যে সিমেট্রি ট্রান্সফরমেশন, এটা কিন্তু ওই সিস্টেমটার যা যা সিমেট্রি ট্রান্সফরমেশন আছে, অর্থাৎ তারা যে সেট যেটা ফর্ম করেছে সেই সেটেরই অন্তর্গত হবে। তাহলে আমরা যে গ্রুপের যে ফার্স্ট যে প্রপার্টি যেটা আছে, আমরা বলতে পারবো যে এই ফার্স্ট প্রপার্টিটা হোল্ড হচ্ছে। দ্বিতীয় প্রপার্টি আমরা দেখে নিচ্ছি যে we can define an identity transformation which leaves the system unchanged and this obviously belongs to the set। অর্থাৎ আমরা আগে যেমন দেখেছিলাম যে যেমন ধরা যাক ইন্টিজারদের যে সেট যেটা গ্রুপ ফর্ম করেছিল, সেখানে একটা আইডেন্টিটি ট্রান্সফরমেশন ছিল, আইডেন্টিটি এলিমেন্ট ছিল। সেখানে আইডেন্টিটি এলিমেন্টটাকে আমরা 0 বলেছিলাম, কিন্তু এই আইডেন্টিটি এলিমেন্টটা আবার যখন ম্যাট্রিক্সের গ্রুপটা নিয়ে আমরা যখন আলোচনা করলাম, ইউনিটারি ম্যাট্রিক্সের যে গ্রুপটা, সেখানে আমরা বললাম যে যেটা ইউনিট ম্যাট্রিক্স হবে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। সুতরাং এই যে প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু একটা নির্দিষ্ট আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও কিন্তু সেটা হোল্ড হয়, অর্থাৎ এদের একটা আইডেন্টিটি ট্রান্সফরমেশন থাকে। এটা হচ্ছে গ্রুপের সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টিটা কী হবে? গিভেন এ সিমেট্রি ট্রান্সফরমেশন উই সি দ্যাট দেয়ার এক্সিস্টস অ্যান ইনভার্স ট্রান্সফরমেশন হুইচ অলসো বিলংস টু দ্য সেট। অর্থাৎ যে কোনো একটা ট্রান্সফরমেশনের কোরেসপন্ডিং তার একটা ইনভার্স ট্রান্সফরমেশন থাকবে, এবং দেখা যাবে যে আমরা যদি একটা পার্টিকুলার ট্রান্সফরমেশন এবং তাদের যে ইনভার্স ট্রান্সফরমেশনের কম্পোজিশনটা যদি বিবেচনা করি, সেটা কিন্তু আইডেন্টিটি ট্রান্সফরমেশন দেবে। এটা হচ্ছে গ্রুপের থার্ড প্রপার্টি, যে একটা নির্দিষ্ট ট্রান্সফরমেশনের কোরেসপন্ডিং অবশ্যই একটা ইনভার্স ট্রান্সফরমেশন থাকবে। এটা কিন্তু আগেও আমরা যে গ্রুপগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম সেখানে সেটা ছিল। ফাইনালি কি হবে যে দ্য সাকসেসিভ ট্রান্সফরমেশন অফ দ্য সিস্টেম ওবেজ দ্য অ্যাসোসিয়েটিভ ল। কি হবে না, আমরা যদি সাকসেসিভ ট্রান্সফরমেশনগুলো বিবেচনা করি, যেমন আমরা সেট অফ ইন্টিজারদের গ্রুপে যেটা দেখেছিলাম যে সেখানে অ্যাসোসিয়েটিভ লটা হোল্ড হচ্ছিল, ঠিক একইভাবে আমরা যদি সাকসেসিভ ট্রান্সফরমেশন, ধরা যাক 3টে ট্রান্সফরমেশন পরপর তাদের কম্পোজিশনটা আমরা বিবেচনা করছি, সেক্ষেত্রে যে অ্যাসোসিয়েটিভ ল যেটা আছে এই অ্যাসোসিয়েটিভ লটা হোল্ড হবে। তাহলে আমরা এই যে চারটে প্রপার্টি আমরা যদি কোনো একটা পার্টিকুলার সিস্টেমের যাবতীয় যে সিমেট্রি ট্রান্সফরমেশন আছে, অর্থাৎ তারা যে সেটটা ফর্ম করেছে তাদের জন্য যদি আমরা দেখাতে পারি যে এই চারটে প্রপার্টি হোল্ড হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে তারা একটা গ্রুপ ফর্ম করেছে। আর দ্য গ্রুপ অফ অল সিমেট্রি ট্রান্সফরমেশন অফ এ সিস্টেম ইজ কল্ড দ্য গ্রুপ অফ সিমেট্রি অফ দ্য সিস্টেম। এই যে এদেরকে যেটা বলা হয়, একটা টার্ম দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে গ্রুপ অফ সিমেট্রি, একটা সিস্টেমের গ্রুপ অফ সিমেট্রি। এইবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ অফ সিমেট্রিজ অফ এ স্কোয়ার। যে একটা পার্টিকুলার স্কোয়ার নেব, তারপর আমরা দেখব যে এই পার্টিকুলার স্কোয়ারটার ক্ষেত্রে কত ধরনের ট্রান্সফরমেশন রয়েছে,
এবং তারা আদৌ গ্রুপ ফর্ম করছে কি করছে না এই ব্যাপারটা আমরা দেখতে চাইছি। প্রথমে আমরা এই ফিগারটা দেখে নিলাম। এই ফিগারটা হচ্ছে একটা স্কোয়ারের ফিগার। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই স্কোয়ারটার যে কর্নার যেগুলো রয়েছে, যে 4টি কর্নার রয়েছে, সেখানে আমরা 1 2 3 4 লিখেছি 4টে কর্নারে। কিন্তু এই যে 1 2 3 4 যেটা লিখলাম এটা কিন্তু স্কোয়ারের মধ্যে লিখিনি। এই স্কোয়ারটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে স্কোয়ারটা একটা কার্ডবোর্ডের উপরে প্লেস করা আছে, একটা কার্ডবোর্ডের উপরে প্লেস করা আছে এবং স্কোয়ারটার ঠিক বাইরে আমরা কি করলাম, এই যে 1 2 3 4 এই 4টে ইন্ডেক্সিং করে রাখলাম। শুধু তাই না, আরও আমরা একটা কাজ করেছি, যেমন 1 4 যে লাইন যেটা আছে তার ঠিক মিডিল পয়েন্টটাকে 5 বললাম। 1 2 যে লাইনটা যেটা আছে তার মিডিল পয়েন্টটা 6, এইভাবে 5 6 7 8 এই 4টে ইন্ডেক্সিং আমরা এই স্কোয়ারটার বাইরে করে রাখলাম। আমরা নেক্সট যেটা করলাম, যেমন আমরা এই বিভিন্ন নাম্বার দিয়ে যে ইন্ডেক্সিং যেটা করলাম, আমরা কতগুলো লেটার দিয়েও ইন্ডেক্স করেছি। ফর এক্সাম্পল 4টে কর্নার যদি দেখি তাহলে দেখব সেখানে ABCD লেখা রয়েছে। নাম্বার 1-এর কোরসপন্ডিং লেটার হচ্ছে A, নাম্বার 2-এর কোরসপন্ডিং লেটার হচ্ছে B, নাম্বার 3-এর কোরসপন্ডিং লেটার হচ্ছে C, আর নাম্বার 4-এর কোরসপন্ডিং লেটার হচ্ছে D। আর একটা পার্টিকুলার লাইনের মিডিল পজিশন যেগুলো রয়েছে সেগুলোকেও আমরা ইন্ডেক্সিং করেছি, সেগুলো হচ্ছে E, F, G আর H। তো এই যে লেটার যেগুলো আছে এই লেটারগুলোকে আমরা কিন্তু স্কোয়ারের ভেতরে ইন্ডেক্সিং করেছি, আর নাম্বার যেটা আছে এই নাম্বারটাকে আমরা স্কোয়ারের বাইরে ইন্ডেক্সিং করেছি। আমরা এটা ডেমনস্ট্রেশনের জন্য একটা পার্টিকুলার কোনো কাগজকে স্কোয়ারের মতন করে কেটে সেই কাগজটাকে পার্টিকুলার কোনো একটা বোর্ডের উপরে, কার্ডবোর্ডের উপরে আমরা রাখতে পারি এবং যেভাবে নাম্বারের ইন্ডেক্সিং যেটা করা আছে সেই ইন্ডেক্সিংটা করতে পারি। এই ইন্ডেক্সিংয়ের কাজটা করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে উই রোটেট দ্য স্কোয়ার থ্রু এ রাইট অ্যাঙ্গেল অ্যাবাউট এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য স্কোয়ার অ্যান্ড পাসিং থ্রু ও। অর্থাৎ এই যে স্কোয়ার যেটা আছে, স্কোয়ারের ঠিক সেন্টার যেটা আছে, সেন্টার হচ্ছে ও। এই ও এর থ্রু দিয়ে আমরা একটা অ্যাক্সিস কল্পনা করে নিলাম এবং এই অ্যাক্সিসটা স্কোয়ারটা যে প্লেনে আছে তার ঠিক পারপেন্ডিকুলার বরাবর রয়েছে। এরপর আমাদেরকে কি করতে হবে, এই স্কোয়ারটাকে ঠিক 90 ডিগ্রি রোটেশন দিতে হবে। তাহলে কি দেখা যাবে, আমরা যদি 90 ডিগ্রি যদি রোটেশন যদি দিই তাহলে কি হবে, স্কোয়ারটার যে পজিশন যেটা আছে এই পজিশনটা একটু চেঞ্জ হবে। কিন্তু মজার ব্যাপার যেটা হলো যে পজিশনটা একটু চেঞ্জ হলো কিন্তু স্কোয়ারটা ঠিক আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। অর্থাৎ স্কোয়ারটাকে একটা স্কোয়ারের মতনই দেখতে লাগছে, কিন্তু যেটা হবে যে এই যে স্কোয়ারের যে ইন্ডেক্সিংয়ের যে রিলেশন যেটা ছিল, যেমন প্রথম অবস্থায় আমরা যদি বলি, যেমন স্কোয়ারের বাইরে 1 ছিল এবং 1-এর কোরসপন্ডিং লেটার ছিল A, আমরা যদি 90 ডিগ্রি যদি রোটেট করি তাহলে এটা কি হবে, এখন B যে জায়গায় আছে সেই জায়গায় চলে আসবে। মানে মিনিংটা যেটা হলো, এর কোরসপন্ডিং নাম্বার হয়ে যাবে 2। তার মানে যেটা হলো যে এই যে ইন্ডেক্সিংয়ের মধ্যে যে কোরিলেশন যেটা আছে সেইটা একটু চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু যে এই যে পুরো সিস্টেম যেটা আছে সেই সিস্টেমটা কিন্তু ইনভ্যারিয়েন্ট থাকবে। তো এটা হচ্ছে একটা উদাহরণ যে আমরা 90 ডিগ্রি রোটেশন দিয়েছি। আমরা আরও এইভাবে আরও অনেক সিমেট্রি ট্রান্সফরমেশন, যেমন ধরা যাক আরও ডিফারেন্ট অ্যাঙ্গেলে রোটেশন দিলাম বা রিফ্লেকশন করলাম, এগুলো আমরা সবগুলো বিবেচনা করতে পারি যা যা আছে।
এবং হুইচ লিভ দ্য পজিশন অফ দ্য বাউন্ডারিজ অফ দ্য স্কোয়ার আনচেঞ্জড বাট গিভ এ ডিস্টিংক্ট লেভেলিং অফ দ্য মার্কড পয়েন্টস এ টু এইচ। তার মানে যেটা হচ্ছে যে সিমেট্রি ট্রান্সফরমেশন কোনগুলো না, যেটা কি করবে, এই যে স্কোয়ারটার যে বাউন্ডারির যে পজিশানগুলো, এই বাউন্ডারির পজিশানগুলো একই রাখছে। অর্থাৎ বেসিক্যালি এই যে স্কোয়ারটা ইনভ্যারিয়েন্ট থাকছে, স্কোয়ারটা ঠিক আগে যেরকম দেখতে লাগছিল একই রকমের দেখতে লাগবে, বাট কি হবে যে লেবেলিংগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ একটা পার্টিকুলার নাম্বারের কোরেসপন্ডিং লেটার যেটা ছিল সেটা আগের মতন থাকবে না। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে ট্রান্সফরমেশন যেগুলো আছে তাদেরকেই কিন্তু আমরা সিমেট্রি ট্রান্সফরমেশন বলবো। এবার আমরা দেখব যে ঠিক কত ধরনের সিমেট্রি ট্রান্সফরমেশন হতে পারে। এখন এক্স্যাক্ট কত ধরনের সিমেট্রি ট্রান্সফরমেশন আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, বাট তার আগে আমরা দুটো টার্ম সম্বন্ধে একটু জেনে নিই। ইফ এ রোটেশন থ্রু অ্যান অ্যাঙ্গেল 2π/n, এনটা কি না, এনটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, অ্যাবাউট সাম অ্যাক্সিস লিভস দ্য সিস্টেম ইনভ্যারিয়েন্ট, দ্য অ্যাক্সিস ইজ নোন অ্যাজ অ্যান n-fold সিমেট্রি অ্যাক্সিস অফ দ্য সিস্টেম। তাহলে কি হলো ব্যাপারটা, যেটা হচ্ছে যে আমরা একটু আগেই দেখলাম যে একটা অ্যাক্সিস কল্পনা করেছিলাম, সেই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা স্কোয়ারটাকে রোটেট করেছি। এখন আমরা কত অ্যাঙ্গেলে রোটেট করতে পারি, আমরা সেটাকে বললাম যে 2π/n, যেখানে n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এনের কিছু ভ্যালু থাকবে, ফর এক্সাম্পল n সমান হচ্ছে 4, n সমান 4 হলে আলটিমেটলি সেই অ্যাঙ্গেলটা হবে π/2, 90 ডিগ্রি, যেটা আমরা আগের এক্সাম্পলে যেটা বলেছিলাম। তাহলে যদি 2π/n এই যে অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলে রোটেট করলে যদি সিস্টেমটা ইনভ্যারিয়েন্ট থাকে, তাহলে আমরা সেই যে অ্যাক্সিস যেটা আছে সেই অ্যাক্সিসটাকে বলবো যে n-fold সিমেট্রি অ্যাক্সিস অফ দ্য সিস্টেম, অ্যান্ড দ্য কোরেসপন্ডিং অপারেশন ইজ ডিনোটেড বাই Cn। যদি n যদি 4 হয় তাহলে আমরা বলবো C4। তাহলে এই অপারেশনটার আমরা নাম দিলাম C4, অর্থাৎ ধরা যাক যে 90 ডিগ্রি আমরা রোটেট করেছি। তাহলে এই যে অপারেশন যেটা আছে এই অপারেশনটার আমরা নাম দিলাম Cn অর্থাৎ C4, এবং অ্যাক্সিসটাকে আমরা বলছি n-fold সিমেট্রি অ্যাক্সিস। মানে ফর এক্সাম্পল আমরা বলতে পারি 4-fold সিমেট্রি অ্যাক্সিস। এই দুটো টার্ম আমাদেরকে জেনে রাখতে হবে। আরও আমাদের জেনে রাখতে হবে যে ইটস ইন্টিগ্রাল পাওয়ার্স, অর্থাৎ Cn যেটা আছে, যে অপারেশনটার আমরা নাম দিলাম Cn, ইটস ইন্টিগ্রাল পাওয়ার্স হুইচ উইল অলসো বি সিমেট্রি ট্রান্সফরমেশন অফ দ্য সিস্টেম উইল বি ডিনোটেড বাই Cn⁴ k। এটার মানেটা হলো এরকম যে আমরা দেখেছি যে 90 ডিগ্রি রোটেট করলে এই স্কোয়ারটা ইনভ্যারিয়েন্ট থাকছে, কিন্তু যদি দুবার 90 ডিগ্রি করা হয়, মানে বেসিক্যালি 180 ডিগ্রি করা হয়, তাহলে এই যে Cn অর্থাৎ C4-2 দুবার আমরা পরপর দুবার 90 ডিগ্রি করে রোটেট করব। তাহলে এই যে C4-2 যে অপারেশন যেটা হবে সেটাও কিন্তু একটা সিমেট্রি ট্রান্সফরমেশন। তাহলে এখানে Cn⁴k, এখানে k যেটা রিপ্রেজেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে কে নাম্বার অফ সাকসেসিভ অপারেশন করা হলো। আমরা যদি দুবার যদি বলি তখন আমরা বলবো যে 2 সাকসেসিভ অপারেশন করা হলো। এটা হচ্ছে কেটার মিনিং। আর এই Cn-কে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে আমরা 2πk/n এইভাবে আমরা রোটেট করলাম, দুভাবেই বলা যেতে পারে। A reflection in a plane will be denoted by m or sigma with a subscript specifying the plane of reflection. আমরা এতক্ষণ রোটেশন সম্বন্ধে বিবেচনা করলাম। যদি আমরা রিফ্লেকশন সম্বন্ধে বলি তাহলে আমাদেরকে দুটো সিম্বল ইউজ করতে হবে, একটা হচ্ছে এম অর সিগমা, এবং তার সঙ্গে সাবস্ক্রিপ্ট দিয়ে কোন প্লেনে রিফ্লেকশন হচ্ছে সেটা বলতে হবে।
আর দ্য আইডেন্টিটি ট্রান্সফরমেশন যেটা রয়েছে, এই আইডেন্টিটি ট্রান্সফরমেশনটাকে আমরা ই বলে ডিনোট করব, ক্যাপিটাল ই। এই টার্মিনোলজিগুলোকে আমাদেরকে আগের থেকে জেনে রাখতে হবে। তারপরে আমরা এই যে স্কোয়ারটা সম্বন্ধে যেটা আমরা আলোচনা করছিলাম, সেই স্কোয়ারের কত ধরনের সিমেট্রি ট্রান্সফরমেশন আছে সেটা আমরা দেখব। এইবার আমরা একটু দেখে নিই যে একটা স্কোয়ারের কত ধরনের সিমেট্রি ট্রান্সফরমেশন আছে। তার জন্য আমরা যেটা করছি, আমরা প্রথমে একটা স্কোয়ার এঁকে নিয়েছি এবং ঠিক প্রথমে যেভাবে আমরা 1 2 3 4 এরকম ইন্ডেক্সিং দিয়েছিলাম, সেরকম 1 2 3 4 ইন্ডেক্সিং দিয়ে দিলাম। আর স্কোয়ারটার ঠিক ভেতরে যেভাবে আমরা লেটার দিয়ে ইন্ডেক্সিং করেছিলাম, সেই লেটার দিয়ে ABCD এরকম ইন্ডেক্সিং করা আছে। এবং প্রথম সিম্বলটা এখানে 3টে কলাম করা আছে। প্রথম কলামের হেডিং হচ্ছে সিম্বল, দ্বিতীয় কলামটার হেডিং হচ্ছে অপারেশন, এবং থার্ড যে কলাম যেটা আছে তার হেডিং হচ্ছে রেজাল্টস। তো আমরা জাস্ট এই যে রেজাল্টস কলামের প্রথম যে ছবি যেটা আছে, ফার্স্ট যে পিকচারটা, সেটা আমরা দেখে নিই। সেখানে ভেতরে ABCD কেমনভাবে লেখা আছে এটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ 1 2 3 4 যেটা আছে সেটা হচ্ছে কিন্তু একটা স্কোয়ারের বাইরের নাম্বারিং, সেটা হচ্ছে একটা স্কোয়ারের বাইরের নাম্বারিং করা আছে। এইবারে এই স্কোয়ারের ভেতরে ABCD এইভাবে লেটারের ইন্ডেক্সিং করা রয়েছে। এইবার আমরা দেখব যে এই যে ফার্স্ট যে অপারেশন যেটা আছে, অর্থাৎ আইডেন্টিটি অপারেশন যেটা আছে, এই আইডেন্টিটি অপারেশন যেটা আছে অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল একটা ফিগার। আমরা যখন আলোচনা করছিলাম যে একটা স্কোয়ারকে একটা কার্ডবোর্ডের উপরে প্লেস করব, ভেতরে আমরা লেটার দিয়ে ইন্ডেক্সিং করব এবং বাইরে আমরা নাম্বার দিয়ে ইন্ডেক্সিং করব। তো এটা হচ্ছে আমাদের ঠিক প্রথম অবস্থা, ইনিশিয়াল কন্ডিশন। এটাকে আমরা বলছি, এই যে অপারেশন যেটা আছে এই অপারেশনটার নাম হচ্ছে আইডেন্টিটি অপারেশন। এরপরে নেক্সট যে অপারেশন যেটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি, যে এই নেক্সট অপারেশনে যে সিম্বল যেটা ইউজ করছি সেটার আমরা নাম দিলাম C4। C4 মানেটা কি আমরা আগে আলোচনা করেছিলাম যে C4-এর মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এ ক্লকওয়াইজ রোটেশন থ্রু 90 ডিগ্রি, অর্থাৎ আমরা 90 ডিগ্রি রোটেশন করব, ক্লকওয়াইজ বরাবর করব, এবং সেটা হচ্ছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস নর্মাল টু দ্য স্কোয়ার অ্যান্ড পাসিং থ্রু দ্য সেন্টার। তাহলে এই যে ক্লকওয়াইজ রোটেশন যেটা আছে, এই ক্লকওয়াইজ রোটেশন যদি আমরা দিই তাহলে আমরা লক্ষ্য করব যে আগে যেমন 1 যে নাম্বার যেটা আছে তার কোরেসপন্ডিং লেটার ছিল A। আমরা আরেকবার দেখে নিই ফিগারটা, জাস্ট যেটা ফার্স্ট ফিগার যেটা আছে, এখানে 1 যে নাম্বার যেটা আছে তার কোরেসপন্ডিং লেটার হলো A। কিন্তু আমরা যদি 90 ডিগ্রি রোটেট করি তাহলে A এর পজিশনটা আর সেখানে থাকবে না। তার কারণটা হচ্ছে স্কোয়ারের ঠিক সেন্টার দিয়ে যে অ্যাক্সিসটা পাস করেছে, আমরা সেই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি রোটেশন দিয়েছি। তাহলে এর পজিশানটা এখন চলে আসবে ঠিক নাম্বার 2-তে চলে আসবে। নাম্বার 2-তে এলো এবং একইভাবে যে সমস্ত লেটার যেগুলো রয়েছে অর্থাৎ ABCD, এই লেটারগুলোর পজিশানগুলো ঠিক 90 ডিগ্রি করে চেঞ্জ হয়ে যাবে। যেমন A এখন 2 এর কোরেসপন্ডিং লেটার হয়ে গেছে, B হয়ে গেছে 3 এর, C হয়ে গেছে 4 এর এবং D হয়ে গেছে 1 এর। তাহলে এইটা হলো যে পুরো স্কোয়ারটাকে 90 ডিগ্রি রোটেট করার পরবর্তী অবস্থা। কিন্তু দেখাচ্ছে যে স্কোয়ারটা ঠিক আগে যেভাবে দেখতে লাগছিল নাম্বারগুলোর সাপেক্ষে সেইভাবেই দেখতে লাগছে, কিন্তু লেবেলিংগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে C4 যেটা হচ্ছে এটা হচ্ছে নেক্সট আরেকটা অপারেশন। এইবার আমরা যদি পরপর দুটো সাকসেসিভ C4 করি, অর্থাৎ বেসিক্যালি 180 ডিগ্রি রোটেশন করি, এই অপারেশনটার আমরা সিম্বলিক নাম দিলাম C4-2।
তাহলে এই যে C4-2 যে অপারেশন যদি করি তাহলে কি হবে, আমরা যদি শুধু এটার অবস্থায় যদি বিবেচনা করি তাহলে এর পজিশন আরও 90 ডিগ্রি শিফট হয়ে যাবে। যেমন ঠিক আগে প্রথমে এ ছিল 1-এর কোরেসপন্ডিং এলিমেন্ট বা 1-এর কোরেসপন্ডিং লেটার, তারপরে হলো 2-এর কোরেসপন্ডিং লেটার। এখন দেখা যাচ্ছে যে C4-2 যেটা আছে, এই C4-2 অপারেশনটা করার পরে এ হয়ে গেছে 3-এর কোরেসপন্ডিং লেটার। একইভাবে আমরা যদি 3বার যদি অপারেশন করি অর্থাৎ 270 যদি করি তাহলে এ হয়ে যাবে 4-এর কোরেসপন্ডিং লেটার। আর যদি 360 যদি করি তাহলে এ হয়ে যাবে 1-এর, অর্থাৎ প্রথমে যে ট্রান্সফরমেশন যেটা ছিল আইডেন্টিটি সেটাই। সেই জন্য C4-4 আমরা বলি না, কারণ C4-4 মানেই বেসিক্যালি সেটা আইডেন্টিটি ট্রান্সফরমেশন, তাই সেটাকে আলাদা করে আর দেখানো হচ্ছে না। তাহলে এখন অবধি আমরা যেটা দেখলাম যে রোটেশনের সাপেক্ষে 3 রকমের পেলাম, C4, C4-2 আর C4-3। আর কিন্তু কোনোভাবে আমরা এটাকে রোটেট করতে পারবো না। যদি আরও বেশি অ্যাঙ্গেল দিয়ে যদি করি তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে যে সেটা হয় আইডেন্টিটি ট্রান্সফরমেশন হয়ে যাবে, অথবা C4-এর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, বা C4-2, C4-3 এদের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে আমরা যদি আরও বেশি অ্যাঙ্গেলে যদি করি। নতুন কিছু কিন্তু আমরা পাবো না। তাহলে এইগুলো হচ্ছে যে সমস্ত রকমের পসিবল ট্রান্সফরমেশন উইথ রেসপেক্ট টু দ্য রোটেশন। নেক্সট আমরা যেটা দেখব, রিফ্লেকশন কিভাবে হতে পারে, এটা একটু ভালো করে বুঝতে হবে। রিফ্লেকশন কিন্তু দু ধরনের হতে পারে। প্রথমটা যেটা হচ্ছে এমএক্স। এমএক্স আমরা কিভাবে বলছি, এমএক্স এইভাবে বলছি যে এখানে বলার আছে যে রিফ্লেকশন ইন দ্য লাইন 5-7। এই যে 5-7 যে লাইন যেটা আছে, এই 5-7 লাইন বরাবর যদি আমরা রিফ্লেকশন যদি করি তাহলে দেখা যাবে যে 5-7 এই যে লাইন যেটা আছে, এই লাইন এখানে একটা আমাকে লাইন ড্র করতে হবে এবং আমাকে মনে মনে ভাবতে হবে যে এই লাইন বরাবর একটা মিরর প্লেস করা আছে। আরেকবার ভালো করে বুঝে নিই, এই যে 5-7 নাম্বারিংটা একটু দেখে নিই, 5-7 নাম্বারিংটা কীভাবে করা আছে এমএক্সের জন্য। এই 5-7 লাইন বরাবর একটা মিরর প্লেস করা আছে। এইবার আমরা ঠিক ইনিশিয়াল কন্ডিশনটা দেখে নিই, অর্থাৎ প্রথমে কী অবস্থায় ছিল। এবি ছিল ওপরে আর সিডি আছে নিচে। আমরা আরেকবার দেখে নিই যে ইনিশিয়াল কন্ডিশনে এবি কোথায় ছিল, এ আর বি ছিল ওপরে, এই যে স্কোয়ার যেটা আছে ওপরের লাইনটাতে আছে, আর সিডি কোথায় আছে, এ স্কোয়ারটার নিচের লাইনে আছে। এইবার আমরা এইভাবে ভাবলাম যে এই যে উপরে এবি আছে নিচে সিডি আছে, এই স্কোয়ারটা ঠিক মাঝ বরাবর, এখানে 5-7টা লেখা নেই, পরেরটাতে ড্র করা আছে। আমরা কল্পনা করে নিচ্ছি যে এই স্কোয়ারটার ঠিক মাঝে, অর্থাৎ এবি এবং সিডি এদের মাঝে একটা মিরর রাখা আছে। তাহলে মিরর রাখা থাকলে কি হবে, এই যে এবি, এই যে ওপরের যে এবি এর যে ছবিটা, এই ছবিটা মিররের নিচে দেখা যাবে, এবং নিচে যেটা সিডি আছে তাদের যে ছবিটা সেটা কিন্তু ওপরে দেখা যাবে। অর্থাৎ এবি এবং সিডি এদের পজিশানটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। আমরা আরেকবার দেখে নিই, এখানে দেখা যাচ্ছে যে এমএক্স যেখানে দেওয়া আছে যে সিম্বলটা, সেখানে দেখা যাচ্ছে যে এবি চলে এসেছে নিচে এবং সিডি চলে এসেছে উপরে। অর্থাৎ এবি এবং সিডি এদের যে পজিশানটা, এদের পজিশানটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদেরকে এইভাবে বুঝতে হবে যে যদি 5-7 লাইন বরাবর একটা মিরর যদি প্লেস করা হয় তাহলে আমাদের এবি এবং সিডি এদের পজিশানটা ইন্টারচেঞ্জ হবে। ঠিক একইভাবে আমরা যদি এই 5-7 লাইনে মিররটা না রেখে 6-8 লাইনে রাখতাম, আমরা নেক্সট অপারেশনটা দেখি। নেক্সট অপারেশনটার নাম হচ্ছে MY। এই MX MY নামটা দেওয়া হয়েছে এইভাবে যে বেসিক্যালি মিররটাকে এক্স অ্যাক্সিস বরাবর রাখতে হবে নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখতে হবে। MX মানে 5-7 লাইন, 5-7 লাইনটা মানে বোঝাচ্ছে যে মিররটাকে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর রাখতে হবে। এবং MY মানে এই অ্যাক্সিসটাকে আমাকে, অর্থাৎ মিরর যেটা আছে এই মিররের পজিশানটাকে 6-8 বরাবর রাখতে হবে। তাহলে মিররের পজিশানটাকে 6-8 বরাবর আমরা যদি রাখি তাহলে আবার আমাদেরকে সেই ইনিশিয়াল ফিগারটা দেখতে হবে। ইনিশিয়াল ফিগারটা দেখে আমাকে মনে মনে ভাবতে হবে যে ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক মাঝামাঝি মিররটাকে প্লেস করা আছে।
তাহলে আমার মিরারের বাঁ দিকে যে ইন্ডেক্সিংটা আছে সেটা হচ্ছে এডি, এই মিরারটা লেফটে, এবং এই মিরারটার ঠিক রাইটে যে দুটো লেটার রয়েছে সেটা হচ্ছে কি না বিসি। তাহলে লেফটে আছে এডি, রাইটে আছে বিসি। এবং আমরা দেখে নিচ্ছি এই যে এম ওয়াই যেটা আছে, এম ওয়াইতে কী হয়েছে যে এডি এবং বিসি এদের পজিশানটা ঠিক উল্টোটা হয়ে গেছে, রাইট লেফট হয়েছে। আগে যদি লেফট রাইট থাকতো তাহলে এখন রাইট লেফট হয়ে যাবে, অর্থাৎ মিরার দিলে তাদের পজিশানটা শিফট হয়ে যাচ্ছে। তাহলে এই অপারেশানটাকে আমরা বলছি রিফ্লেকশন অপারেশন, এবং দু ধরনের রিফ্লেকশন হতে পারে এম এক্স এম ওয়াই উইথ রেসপেক্ট টু দ্য পজিশান এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এইবার আমরা যেটা দেখব যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ছাড়াও আমরা দুটো ডায়াগোনাল বরাবর অ্যাক্সিস কল্পনা করব। যেমন ধরা যাক সিগমা ইউ, আমরা এই অপারেশনটার নাম দিয়েছি, এই সিগমা ইউ অপারেশনটার নাম দিয়েছি, এবং 1-3 এই যে পজিশন দুটো আছে এই 1-3 পজিশনের মধ্যে আমরা একটা ডায়াগোনাল কল্পনা করে নিলাম, এবং এই ডায়াগোনাল বরাবর একটা মিরারকে আমরা প্লেস করেছি। তো এই 1-3 ডায়াগোনাল বরাবর আমরা যদি মিরারটা যদি প্লেস করি, তাহলে তাদের ঠিক অপোজিট ডায়াগোনাল, অর্থাৎ আরেকটা যে ডায়াগোনাল যেটা আছে সেই ডায়াগোনালের দুটো কর্নারে যে দুটো লেটার আছে সেই দুটো লেটারের পজিশনটার ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি মিরারটাকে আমরা ঠিক যেভাবে বসাবো সেইভাবে বসানোর উপর ভিত্তি করে এই যে লেটারের যে পজিশন যেগুলো আছে সেই লেটারের পজিশানগুলো চেঞ্জ হবে। যেমন এইখানে 1-3 লাইন বরাবর মিরারটাকে আমরা বসাচ্ছি 1-3 লাইনে, তাহলে কি দেখা যাবে, আমরা আবার ইনিশিয়াল ফিগারটা দেখে নিই। ইনিশিয়াল ফিগারটাকে আমরা দেখে নিই, 1-3তে আমরা মিরার বসিয়েছি। 1-3তে মিরার বসালে কি হবে, তার ঠিক অপোজিট ডায়াগোনালটা হচ্ছে 2-4। এইবারে এই 2-4-এর মধ্যে 2 এর করসপন্ডিং লেটার আছে বি, আর 4-এর করসপন্ডিং লেটার হচ্ছে ডি। তাহলে কি হবে, 1-3তে মিরার বসালে এই যে বি আর ডি মিরারটাকে ফেস করবে। এই মিরারটার ঠিক ওপরে আমরা যদি বলি বি ফেস করে আছে, তাহলে নিচে বলবো যে ডি ফেস করে আছে। তাহলে এই যে বি যে ইন্ডেক্স লেটার যেটা আছে এবং ডি যে লেটার যেটা আছে, এই বি আর ডি এর পজিশানটা ইন্টারচেঞ্জ হবে, কিন্তু এসি আনচেঞ্জ থাকবে। কারণ কি, আমরা তো এসি এর ওপরেই মিরারটাকে বসিয়েছি, 1-3 লাইন বরাবর বসিয়েছি। তাহলে এ এবং সি এর মধ্যে কিন্তু কোনো পজিশনের হেরফের হচ্ছে না, শুধুমাত্র মিরারটাকে যারা ফেস করছে, অর্থাৎ এইখানে মিরারটা ঠিক ওপরে বি ফেস করছে এবং নিচে ডি ফেস করেছে, তাহলে শুধুমাত্র বি এবং ডি এর মধ্যে তাদের যে পজিশন যেটা আছে সেই পজিশনের কিন্তু ইন্টারচেঞ্জ হবে। তাহলে এই যে অপারেশনটার আমরা নাম দিলাম সিগমা ইউ, এবং ঠিক একইভাবে আমরা যদি মিরারটাকে 1-3তে না রেখে 2-4-এ যদি রাখতাম, তাহলে কি হতো, 2-4-এর অপোজিট যেটা ডায়াগোনাল, অর্থাৎ 1-3 যে ডায়াগোনাল, এবং 1-3 ডায়াগোনালে যারা যারা আছে, যেমন এ আর সি আছে, এক্ষেত্রে 2-4-এ আমরা মিরার রেখেছি, তার মানে হচ্ছে বিডির পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। এই 2-4 ডায়াগোনালকে ফেস করছে কারা কারা না, 2-4 ডায়াগোনালের উপরে আছে এ এবং নিচে আছে সি। তাহলে এ এবং সি এর যে রিলেটিভ যে পজিশন যেটা আছে সেই পজিশনের ইন্টারচেঞ্জ হবে। তাহলে আমরা এই যে এটাকে আমরা বলছি সিগমা ভি, এটা হচ্ছে এক ধরনের রিফ্লেকশন। তো এই যে আমরা বিভিন্ন ধরনের যে ট্রান্সফরমেশনগুলো বিবেচনা করলাম, তাহলে আমরা দেখব যে টোটাল কিন্তু আমরা 1 2 3 4 5 6 7 8 8 ধরনের ট্রান্সফরমেশন পেয়েছি। 8 ধরনের টোটাল ট্রান্সফরমেশন পেয়েছি। এই 8 ধরনের ট্রান্সফরমেশন একটা গ্রুপ ফর্ম করবে। এটা আমরা পরে দেখাচ্ছি যে কিভাবে তারা গ্রুপ ফর্ম করছে, বাট এখানে আমাদের মনে রাখতে হবে যে 8 ধরনের অপারেশনের কথা আমরা বলছি বা সিমেট্রি ট্রান্সফরমেশনের কথা বলছি, আমাদের যেটা বুঝতে হবে যে এর বাইরে কিন্তু আর কিছু হতে পারে না। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যেটা বলি যে দোজ অপারেশনস এক্সহাউস্ট দ্য সিমেট্রি ট্রান্সফরমেশন অফ এ স্কোয়ার।
এক্সহাউস দ্য সিমেট্রি ট্রান্সফরমেশন অফ এ স্কোয়ার মানেটা হচ্ছে যে এর বাইরে কিন্তু আর কোনো ট্রান্সফরমেশন হতে পারে না। তো এই হচ্ছে আমার টোটাল 8 ধরনের সিমেট্রি ট্রান্সফরমেশন। এবারে আমরা যেটা দেখাতে চলেছি যে এই 8 ধরনের ট্রান্সফরমেশন একটা গ্রুপ ফর্ম করছে। এখন আমরা আগে আলোচনা করেছিলাম যে একটা গ্রুপ ফর্ম কিভাবে করবে তার যে কন্ডিশনগুলো প্রথমেই যেটা ছিল যে দুটো ট্রান্সফরমেশনের মধ্যেকার কম্পোজিশনটা আমাদের ভাবতে হবে। আমরা আগে যেমন ইন্টিজারের কথা বলেছিলাম, সেই ইন্টিজারে বলেছিলাম যে দুটো নাম্বার যদি আমরা কনসিডার করি এবং তাদের যদি সাম করি, তাহলে যে নিউ যে নাম্বার যেটা পাওয়া যাবে সেই নিউ নাম্বারটা হচ্ছে যে সেটটা আমরা কনসিডার করেছিলাম সেই সেটটারই কিন্তু একটা এলিমেন্ট। তার মানে দুটো পার্টিকুলার এলিমেন্টের কম্পোজিশন করেছিলাম, সেই কম্পোজিশনটা ছিল সাম বা এডিশন। আমরা যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছি তখন সেই পার্টিকুলার কম্পোজিশনটার আমরা নাম বললাম যে দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কিন্তু আমরা যখন এই যে বিভিন্ন ধরনের সিমেট্রি ট্রান্সফরমেশন করব, তখন তাদের আমরা নাম দিচ্ছি কম্পোজিশন অফ দ্য ট্রান্সফরমেশন। কিন্তু এই কম্পোজিশন অফ দ্য ট্রান্সফরমেশন ঠিক কী ধরনের সেটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখাবো। যেমন ধরা যাক আমরা দুটো ট্রান্সফরমেশন চুজ করলাম, এদেরকে আমরা দুটো এলিমেন্ট হিসেবে ভাবতে পারি। যেমন ধরা যাক যে সিগমা ইউ এবং C4, এবং এদের যে কম্পোজিশন যেটা আছে এই কম্পোজিশনটাকে আমরা এভাবে লিখলাম যে সিগমা ইউ C4, দুটোকে পরপর লেখা হলো সিগমা ইউ C4। এইবারে এখানে যে 1.5 যে ইকুয়েশন যেটা আছে, এখানে আমরা দেখাচ্ছি যে এই যে সিগমা ইউ C4 এটা হচ্ছে একটা পার্টিকুলার অপারেশন, অর্থাৎ সিগমা ইউ C4 এরা দুজন ইন্ডিভিজুয়াল এলিমেন্ট বা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশন হলেও এদের যেটা কম্পোজিশন অর্থাৎ সিগমা ইউ C4 দ্যাট ইজ ইটসেলফ একটা অপারেশন। কীভাবে অপারেশনটা হচ্ছে না, আমরা লিখছি এইভাবে যে সিগমা ইউ C4, তারপরে সেই স্কোয়ারের ছবিটা আঁকলাম, স্কোয়ারের যেটা ইনিশিয়াল যে ফিগার যেটা ছিল, যেটা আইডেন্টিটি অর্থাৎ ইনিশিয়াল যে ফিগার সেটাকে আমরা ড্র করলাম। এরপর আমরা দেখাচ্ছি যে প্রথমে আমরা C4কে সেই স্কোয়ারের উপর অপারেট করছি, অর্থাৎ আমরা সেই স্কোয়ারটার উপরে C4 অপারেশন করছি। আমরা আগেই দেখেছি যে C4 অপারেশন করলে ওই লেটারগুলো 90 ডিগ্রি শিফটিং হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি শিফটিং হওয়ার পরে তার পরবর্তী ক্ষেত্রে যে স্কোয়ারটা পাবো সেই স্কোয়ারটা আমরা লিখলাম, এবং এর উপরে সিগমা ইউ এর অপারেশন হবে। তাহলে এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে যে সিগমা ইউ C4 এদের যে কম্পোজিশন যখন একটা স্কোয়ারের উপর অপারেট করবে, তাহলে প্রথমে কি করতে হবে, সেই স্কোয়ারটার উপরে C4 অপারেশন হলে নতুন যে স্কোয়ার আমরা যেটা পাচ্ছি, অর্থাৎ লেবেলিং চেঞ্জ হওয়ার পরে যে স্কোয়ারটা যেটা পাচ্ছি সেটাকে আমরা লিখলাম, তার উপরে সিগমা ইউ এর অপারেশন হবে। এবং তার উপরে যদি সিগমা ইউ যদি অপারেশন হয়, তাহলে সিগমা ইউ হলে এই ছবিটাকে আমরা আরও একবার দেখে নেব যে সিগমা ইউ মানেটা কি না, সিগমা ইউ মানে হচ্ছে যে 1 3 পজিশনে মিরর রেখে দিতে হবে। 1 3 পজিশনে মিরর রেখে এই যে অপোজিট দিকে যে দুটো লেটার ছিল তাদের পজিশনটাকে শিফট করে দিতে হবে। এখানেও সেটাই করা হয়েছে। এই যে C4 অপারেশন করার পরে যে স্কোয়ারটা যেটা পেয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে যে DABC, এই DABCর উপরে 1 3 লাইন, অর্থাৎ ডিবিটার কোনো চেঞ্জ হবে না, ডিবিটা যা ছিল তাই থাকবে, কিন্তু এই যে এসির পজিশনটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাবো যে ঠিক তার পরবর্তী ক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে যেটা দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে ডিবি যেটা ছিল সেটা একই আছে, কিন্তু এই যে এসি এর মধ্যেকার যে পজিশনটা সেটা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি DCBA বলে একটা স্কোয়ার পাচ্ছি। DCBA এইভাবে লেটারের লেবেলিংগুলো আছে। তাহলে সিগমা ইউ C4 এটাকে আমরা একটা নির্দিষ্ট অপারেশন বলতে পারি যে সিগমা ইউ C4 এরা দুজনে কম্পোজিশন করে একটা পার্টিকুলার ট্রান্সফরমেশন তৈরি করছে, এবং এই ট্রান্সফরমেশনটা করার পরে আমরা যে লেবেলিং যেটা পেলাম যে সেটা হচ্ছে DCAB। কিন্তু মজার ব্যাপার যেটা হলো, আমরা যদি আগের আবার যে
ফিগারগুলো যদি দেখি তাহলে দেখব এই যে ডিসিএবি বলে যে নিউ যে লেভেলিং যেটা পেলাম সেটা আমরা কার জন্য পেয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে যে একটা স্কোয়ারের ওপরে, অর্থাৎ প্রথমে যে স্কোয়ারটা ছিল ইনিশিয়াল স্কোয়ারটা, তার উপরে এমএক্স অপারেশন করে দিলে কিন্তু এই যে ডিসি বিএ যে লেভেলিং যেটা আছে সেই ডিসি বিএ লেভেলিংটা পাওয়া যায়। এবং এখানেও ডিসিবিএ লেভেলিংটা পাওয়া গেছে। তাহলে আমরা বলতে পারি যে একটা স্কোয়ারের উপরে সিগমা ইউ সি4 এদের কম্পোজিশনটা অপারেট করাও যা এবং এমএক্স অপারেট করাও একই ব্যাপার হচ্ছে, দুটোই ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা বলতে পারি যে সিগমা ইউ সি4 ইজ ইকুয়াল টু এমএক্স। তাহলে এটার মিনিং যেটা দাঁড়ালো যে সিগমা ইউ এমএক্স এই দুটোকে আমরা যদি একটা সেটের দুটো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট যদি বলি, তাহলে এদের যে কম্পোজিশন যদি করি, এটাকে আমরা সাম বা প্রোডাক্ট হিসাবে বলতে পারছি না, আমরা জাস্ট কম্পোজিশন হিসেবে বলছি, কারণ এটা তো একটু সম্পূর্ণ আলাদা ধরনের ব্যাপার। এই জন্য আমরা বলছি যে সিগমা ইউ এবং সি4 এদের যে কম্পোজিশন দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এমএক্স। তার মানে কি যে দুটোর কম্পোজিশন করার পরে আমরা নিউ যে এলিমেন্ট যেটা পেলাম সেটা কিন্তু সেই গ্রুপেরই অন্তর্গত, অর্থাৎ সিগমা ইউ সি4 এদের কম্পোজিশন ইজ ইকুইভ্যালেন্ট টু এমএক্স। কিন্তু এই এমএক্সটা কিন্তু এমনটা নয় যে এটা একদম নতুন একটা ট্রান্সফরমেশন এবং সেই সেটটার বাইরের একটা এলিমেন্ট, সেটা না। দুটোর কম্পোজিশন করার পরে আমরা যে ট্রান্সফরমেশন যেটা পাচ্ছি সেটা কিন্তু সেই সেটটারই অন্তর্গত, এবং এটাই হচ্ছে কিন্তু গ্রুপ ফরমেশনের ফার্স্ট ক্রাইটেরিয়া। এবার আমরা নেক্সট ক্রাইটেরিয়া সম্বন্ধে একটু দেখে নিই। সেখানে কি আমরা একটা ক্রাইটেরিয়া দেখেছিলাম যে প্রত্যেকটা এলিমেন্টের কোরেসপন্ডিং একটা ইনভার্স থাকবে। সেটা প্রোডাক্টের ক্ষেত্রেও দেখেছি, অ্যাডিশনের ক্ষেত্রেও দেখেছি, এবং এখানেও আমরা সেটা দেখাতে পারবো যে প্রত্যেকটা এলিমেন্টের কোরেসপন্ডিং কিন্তু একটা ইনভার্স এলিমেন্ট আছে। ফর এক্সাম্পল আমরা C4 এবং C4 এই যে কম্পোজিশনটার কথা বিবেচনা করছি, এখানেও ঠিক আগের মতন আমরা আগেই অলরেডি ডেসক্রাইব করলাম যে দুটোর যখন কম্পোজিশন করব তখন স্কোয়ারের উপর অপারেশনটা কীভাবে হবে। তাহলে প্রথমে এই স্কোয়ারের উপরে C4 অপারেশন হবে। C4 অপারেশন হওয়ার পরে 90 ডিগ্রি শিফটিং হওয়ার পরে স্কোয়ারটার যে লেভেলিং যেটা হবে সেটা ডিএবিসি হয়ে যাবে, এবং এই ডিএবিসির পরে C4 অপারেশন হবে। C4 মানে কিন্তু পজিশনগুলো 3বার শিফট হয়ে যাবে, অর্থাৎ এখানে যেমন ডিএবিসি ছিল, তাহলে ডিটার যে পজিশন যেটা আছে 3বার শিফট হয়ে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই যে স্কোয়ারের লেভেলিংটা এখন এবিসিডি হয়ে গেছে। অর্থাৎ যেখানে ডি ছিল সেটাকে পরপর 3বার রোটেট করে দিতে হবে। ডিটাকে প্রথমে এ এর জায়গায় নিয়ে যেতে হবে, তারপরে বি এর জায়গায় নিয়ে যেতে হবে, তারপরে সি এর জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে আলটিমেটলি কী হবে, আগে যেখানে সি ছিল সেখানে ডিটা চলে আসবে। এইভাবে C4 অপারেশনটা করার পরে আমরা আলটিমেটলি দেখাচ্ছি যে লেবেলিংটা এখন হয়ে গেছে এবিসিডি। C4 এবং C4 এদের সাকসেসিভ অপারেশনের পরে স্কোয়ারের নতুন লেবেলিং হয়ে গেছে এবিসিডি। এবং আমরা জানি এই যে এবিসিডি এই যে লেবেলিং যেটা আছে সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু আইডেন্টিটি ট্রান্সফরমেশন, অর্থাৎ স্কোয়ারের প্রথম কন্ডিশন অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন যেটা ছিল সেটাই চলে এসেছে। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে C4 এবং C4 এদের কম্পোজিশনটা কি দিচ্ছে না, একটা আইডেন্টিটি এলিমেন্ট ই দিচ্ছে। এবং আমরা উল্টোটাও দেখাতে পারি যে C4 না লিখে আমরা এটাকে C4 লিখলাম। C4 না লিখে C4 আগে লিখলাম, C4 পরে লিখে এই ট্রান্সফরমেশনটা আবার আমরা দেখাতে পারি, এবং দেখানো যাবে যে C4 ইকুয়াল টু ই, আবার C4 দ্যাট ইজ অলসো ইকুয়াল টু ই। তাহলে কি হবে, আমরা যদি C4 ইকুয়াল টু C4 ইকুয়াল টু ই যদি হয়, তাহলে আমরা বলতে পারি অবশ্যই যে C4 ইজ দ্য ইনভার্স অফ দ্য C4, কারণ দুটোর কম্পোজিশন একটা আইডেন্টিটি দিচ্ছে। যেমন আমরা যদি বলি যে 2 × 1/2 ইজ ইকুয়াল টু 1, তার মানে কি 2 এর ইনভার্স হচ্ছে 1/2, কারণ কি 2 × 1/2 এদের যে কম্পোজিশন এটা আমাদেরকে 1 দিচ্ছে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট দিচ্ছে। এবং C4 এবং C4 এদের কম্পোজিশনটাও একটা আইডেন্টিটি এলিমেন্ট দিচ্ছে। তাহলে C4 এরা অবশ্যই একে অপরের ইনভার্স।
নেক্সট আমরা যেটা এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এখানে যে C4 3 C4 এটা আমরা একটা উদাহরণ দিয়েছি, কিন্তু আমরা করে দেখাতে পারি যে প্রত্যেকটা এলিমেন্টেরই কিন্তু একটা ইনভার্স আছে। এটাকে একটা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। ঠিক এই যে প্রথমে আমরা যেটা লিখেছিলাম যে σu × C4 সমান আমরা mx দেখাতে পেরেছি, এটা হচ্ছে একটা উদাহরণ। এরকম আমরা যতগুলো অপারেশন আছে, টোটাল 8টা অপারেশন আছে, এবং একে অন্যের সঙ্গে কম্পোজিশন করিয়ে আমরা এটা দেখাতে পারি যে প্রত্যেক ক্ষেত্রেই যে নতুন এলিমেন্ট যেটা পাচ্ছে সেটা কিন্তু সেই গ্রুপেরই অন্তর্গত। এটা আমাদেরকে বলে রাখা ভালো যে আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি। আমরা নেক্সট যেটা বলছি যে ফাইনালি দ্য ট্রান্সফরমেশন ওবেতে অ্যাসোসিয়েটিভ ল। যদি আমরা তিনটে এলিমেন্ট যদি নিই, তাহলে আমরা আগের মতন কিন্তু দেখাতে পারি যে ইন্টিজারের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম বা প্রোডাক্টের ক্ষেত্রে যে দেখিয়েছিলাম যে অ্যাসোসিয়েটিভ লটা কিন্তু হোল্ড করবে। আর এটা হলো তিনটে। আর আরেকটা হচ্ছে যে একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, সেটা আমরা প্রথমেই দেখিয়েছি যে স্কোয়ারের ফিগারটা যখন ড্র করেছিলাম তখন যে ইনিশিয়াল যে ফিগার যেটা ছিল সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে একটা ইনভার্স এলিমেন্ট থাকবে, একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, আর স্কোয়ারটার দুটো এলিমেন্টের কম্পোজিশন করলে যে নিউ এলিমেন্ট যেটা পাওয়া যাবে সেই নিউ এলিমেন্টটা সেই সেটারই অন্তর্গত হবে, এবং লাস্টলি যেটা বললাম যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করছে। তাহলে এই যে গ্রুপের যে চারটে ক্রাইটেরিয়া আছে, এই ক্ষেত্রে আমরা যে সিমেট্রি ট্রান্সফরমেশনটা আলোচনা করলাম, এই 8 ধরনের সিমেট্রি ট্রান্সফরমেশন এই চারটে লকে কিন্তু ওবে করছে। তাহলে এই যে 8টা সিমেট্রি ট্রান্সফরমেশন এরা কিন্তু একটা গ্রুপ ফর্ম করছে। এবং আমরা বলছি যে দিস সিমেট্রি গ্রুপ অফ এ স্কোয়ার অফ অর্ডার 8 কেন বলছি, কারণ টোটাল 8 ধরনের ট্রান্সফরমেশন আছে, এই জন্য আমরা বলছি 8টা এলিমেন্ট আছে, অর্থাৎ এই গ্রুপটার যেটা অর্ডার সেটা হচ্ছে 8। আর এই যে সিমেট্রি গ্রুপ যেটা আছে, এই সিমেট্রি গ্রুপটাকে C4V বলা হয়। এটার ক্রিস্টালোগ্রাফিতে এই গ্রুপটার ইউজ আছে, ওই জন্য এই পার্টিকুলার গ্রুপটাকে C4V বলা হয়। আমরা আগেই বলেছি যে এখানে এনটা হচ্ছে 4, সেই জন্য C4 ব্যাপারটা এসেছে। তাহলে এই পার্টিকুলার এই যে গ্রুপটার নাম হচ্ছে C4V গ্রুপ। এইবার আমরা যেটা দেখাচ্ছি যে দ্য মাল্টিপ্লিকেশন টেবিল আর কিছুই না, আমরা গ্রুপের একটা প্রপার্টিতে আমরা দেখালাম যে দুটো এলিমেন্টকে গুণ করলে একটা নিউ এলিমেন্ট পাওয়া যাচ্ছে। গুণ করাটা ঠিক বলাটা ঠিক নয়, বেসিক্যালি কম্পোজিশন বলাটাই বেটার। তাহলে দুটো এলিমেন্টের কম্পোজিশন করলে একটা নিউ এলিমেন্ট আমরা পাচ্ছি, এবং এই নিউ এলিমেন্টটা কিন্তু সেই সেটটারই অন্তর্গত। এবং অপারেশনটা কিভাবে হচ্ছে সেটা আমরা বলেছি, যেমন যদি আমরা C4MX যদি বলি, তাহলে MX আগে অপারেট করবে, তারপরে C4 অপারেট করবে। তাহলে এই যে গুণ করলে কি পাওয়া যাবে বা কম্পোজিশন করলে কি পাওয়া যাবে তার একটা পার্টিকুলার টেবিল আছে। এই টেবিলটাকে আমরা একটু দেখাই। যেমন এখানে একটা হেডিং দেওয়া আছে ফার্স্ট অপারেশন বলে, আর আরেকটা হেডিং দেওয়া আছে সেকেন্ড অপারেশন বলে। এবারে যেখানে ফার্স্ট অপারেশন আছে, এই ফার্স্ট অপারেশনের ঠিক নিচে রো হিসাবে, আমি আবার বলছি, ফার্স্ট অপারেশনের নিচে অ্যাজ এ ফর্ম অফ রো হিসাবে কী কী লেখা আছে, প্রথমে তারপরে লেখা আছে C4, তারপরে C4 2, C4 3, MX MY, σu σv। এই যে রো হিসাবে যেটা লেখা আছে সেটা ঠিক ফার্স্ট অপারেশনের নিচে লেখা আছে। আবার আমরা দেখছি যে সেকেন্ড অপারেশন বলে একটা লেখা আছে, সেকেন্ড অপারেশনের ঠিক নিচে অ্যাজ এ কলাম হিসাবে, সেকেন্ড অপারেশনের নিচে অ্যাজ এ কলাম হিসাবে কি লেখা আছে, প্রথমে লেখা আছে তারপর লেখা আছে C4 3, ওপর থেকে নিচে অর্থাৎ কলাম বরাবর C4 3, C4 2, C4 MX MY σu σv। তাহলে আমি আবার বলি যে ফার্স্ট অপারেশনের নিচে রো বরাবর এই 8টা এলিমেন্ট লেখা আছে, এবং সেকেন্ড অপারেশনের নিচে কলাম বরাবর 8টা এলিমেন্ট লেখা আছে। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে C4 মানে এই যে 8টা এলিমেন্টের যে অর্ডারিং, যেটা এই অর্ডারিংটা কিন্তু ফার্স্ট অপারেশনের নিচে যে রোটা আছে এবং সেকেন্ড অপারেশনের নিচে যে কলামটা আছে, অর্ডারিংটা এক রাখা হয়নি, বাট 8টা এলিমেন্টকে কিন্তু লেখা হয়েছে। এইবার আমরা কি করব, আমরা এই টেবিলটাতে
এটাকে আমরা ঠিক ম্যাট্রিক্স যেভাবে দেখতে হয় বা ডিটারমিনেন্ট যেভাবে দেখতে হয় সেভাবে আমরা দেখব। অর্থাৎ যে কোনো দুটো এলিমেন্টের মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেটা লেখা আছে। যেমন ফর এক্সাম্পল সেকেন্ড অপারেশনের নিচে ই লেখা আছে, ফার্স্ট মানে কলাম বরাবর যে প্রথম এলিমেন্টটা সেটা হচ্ছে ই। এইবার ই এর সঙ্গে এই যে ফার্স্ট অপারেশনের যে রো যেটা আছে এর প্রত্যেকটা এলিমেন্টে যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা পরপর দেখে নিই। এই যে ফার্স্ট অপারেশনের নিচে যে রো যেটা আছে তার প্রথম এলিমেন্টটা হলো ই, তাহলে ই এর সঙ্গে ই যদি মাল্টিপ্লাই হয় তাহলে আমরা ই পাবো, সেই ইটা নিচে লেখা আছে। তারপরে ই এর সঙ্গে আমরা যদি সেকেন্ড অপারেশনের যে ই যেটা হয়েছে কলাম বরাবর প্রথম এলিমেন্ট ই যেটা আছে সেটাকে ফার্স্ট অপারেশনের রো এর 2 নম্বর এলিমেন্ট অর্থাৎ C4 যেটা এর সঙ্গে C4 গুণ করলে C4ই পাবো, ওই জন্য C4 এর ঠিক নিচে দেখা যাচ্ছে C4 লেখা রয়েছে। আবার আমরা দেখিনি যে এর সঙ্গে C4(2) অর্থাৎ ফার্স্ট অপারেশনের নিচে যে রো যেটা আছে তার ঠিক 3 নম্বর এলিমেন্ট হচ্ছে C4(2), তাহলে এর সঙ্গে C4(2) গুণ করলে C4(2) পাবো। অর্থাৎ ফার্স্ট অপারেশনের নিচে যে রো যেটা আছে এই রোটাকে আমরা যদি সেকেন্ড অপারেশনের কলামের প্রথম এলিমেন্ট ই যেটা আছে ই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে যা আছে তাই পাবো। ওই জন্য দেখা যাচ্ছে যে ফার্স্ট অপারেশনের নিচে যে রো যেটা আছে তার ঠিক নিচে যে রো যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্ট বা কম্পোজিশন করার পরে আমরা পাচ্ছি। এটা ঠিক যেভাবে আমরা ম্যাট্রিক্স দেখি সেভাবে আমাদেরকে দেখতে হবে। আবার আরেকটা উদাহরণ দেখিনি যে সেকেন্ড অপারেশনের কলাম বরাবর 2 নম্বর এলিমেন্ট হচ্ছে C4(3). সেকেন্ড অপারেশনের যে কলাম যেটা আছে তার ঠিক 2 নম্বর এলিমেন্ট হচ্ছে C4(3). তাহলে এই C4(3) দিয়ে আমরা যদি ফার্স্ট অপারেশনের নিচে যে রোটা লেখা আছে সেই রোটাকে যদি মাল্টিপ্লাই করি, পরপর যদি মাল্টিপ্লাই করে করে যাই তাহলে কি হবে যে ফার্স্ট অপারেশনের প্রথম যে এলিমেন্ট হচ্ছে ই, তাহলে C4(3) দিয়ে ইকে কম্পোজিশন করলে C4(3) পাওয়া যাবে। আবার ফার্স্ট অপারেশনের যে রোটা তার 2 নম্বর এলিমেন্ট হচ্ছে C4, তাহলে C4(3) আর C4 এদের যে কম্পোজিশন যেটা সেটা ই হবে। আবার C4(3) তারপরে যেটা আছে C4(2) এদের কম্পোজিশনটা C4 হবে। তাহলে এইভাবে আমরা আবার নতুন একটা রো পেলাম। ঠিক একইভাবে আমরা সেকেন্ড অপারেশনের কলাম বরাবর থার্ড যে এলিমেন্ট সেটা হচ্ছে C4(2). এই C4(2) দিয়ে এই ফার্স্ট অপারেশনের নিচে যে রো যেটা রয়েছে এই পুরো রোটাকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে আলটিমেটলি যে রোটা আমরা পাবো সেই রোটা লেখা হয়েছে। আবার সেকেন্ড অপারেশনের ফোর্থ এলিমেন্ট C4 দিয়ে যদি ফার্স্ট অপারেশনের নিচে যে রো যেটা আছে একে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে আরও একটা রো পাবো। তার মানে কি আমরা সেকেন্ড অপারেশনের যে কলাম বরাবর এক একটা করে এলিমেন্ট নেব, এই এলিমেন্টটাকে নিয়ে ফার্স্ট অপারেশনের যে রো যেটা আছে প্রথমে ইনিশিয়ালি যে রোটাকে লেখা হয়েছিল সেই রোটাকে আমরা কম্পোজিশন বা প্রোডাক্ট করে করে যাব। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা নতুন করে রো পাবো। সেই রোগুলোকে আমরা পরপর আমরা এখানে লিখে লিখে গেছি। তাহলে এইভাবে আমরা যে টেবিল যেটা পাবো সেটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল। এই লেকচার এখানেই শেষ হলো।